শান্তনু ঠাকুরের কুকীর্তি দিনকে দিন প্রচুর পরিমাণে ফাঁস হচ্ছে। লাগাতার আমি যেমন ভিডিও করেছি, একই সাথে কিন্তু আরো বহু মাধ্যম এবং তার ঘনিষ্ঠ লোকজন বিভিন্ন চ্যানেলে মুখ খুলছে। কিছুক্ষণ আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অনেকে দেখেছেন অনেকে দেখেননি। শান্তনু ঠাকুরের এক সময়কার ঘনিষ্ঠ সহকর্মী, তার নাম ইত্যাদি বলা হচ্ছে না, কিন্তু সে যে বক্তব্যটা রেখেছে, এতদিন ধরে শান্তনুর বিরুদ্ধে যে অভিযোগ আমি করেছি কিংবা আরো অনেকে করেছেন, সেগুলো যে সত্যি ছিল সেটা আরেকবার প্রমাণ হচ্ছে। শান্তনু ঠাকুরের সহকর্মীর এই কল রেকর্ড আপনাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বেশি করে শেয়ার করবেন। মুখোশ খুলে দিন এই কুলাঙ্গারের, যে মতুয়া উদ্বাস্তুদের সাথে ভাওতাবাজি তো শুধু নয়, মানে রীতিমতো মতুয়া সম্প্রদায়কে ধ্বংস করার জন্য কিভাবে ষড়যন্ত্র করছে তার প্রতিটি পদক্ষেপের সম্পূর্ণ বিবরণ পাবেন এই কল রেকর্ডে। দেখুন এবং শেয়ার করুন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি অনিন্দ চৌধুরী বলছিলাম নির্ভীক উত্তর থেকে। হ্যাঁ বলুন। বলছি আমি আপনার নাম, আপনার পরিচয়, আপনার বাসস্থান, আপনার ঠিকানা কোনো বিষয় নিয়ে আমি ডিটেলে যাচ্ছি না। আমি আপনাকে সরাসরি কয়েকটি প্রশ্ন করব। আপনি শান্তনু ঠাকুরের এক সময়কার ভীষণ ঘনিষ্ঠ একজন ব্যক্তি। আপনার শান্তনু ঠাকুরের সঙ্গে ভীষণ ওঠা বসা। আমি আপনাকে স্পেসিফিক 3-4টে প্রশ্ন করতে চাই, আপনি কি উত্তর দিতে প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। সর্বপ্রথম আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আমরা বিবিধ সময় দেখেছি শান্তনু ঠাকুর বিভিন্ন জায়গায় দাবি করে যে বনগাঁ এলাকার ওই লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্কুলে কোথাও 12 লাখ, 14 লাখ, 15 লাখ, 16 লাখ, 20 লাখ এরকম টাকা নাকি শান্তনু ঠাকুর সেই স্কুলের উন্নয়নের খাতে দিয়েছে বা পাইয়ে দিয়েছে তার এমপি হওয়ার সুবাদে। কিন্তু আমরা আরেক দিকে দেখি সেই সমস্ত স্কুলের যারা প্রধান শিক্ষক তারা প্রেস করে বলছেন যে তারা কোনো টাকা পাননি। আপনি তো শান্তনুর পাশে পাশে থেকেছেন, আপনি কি বলবেন, আদৌ শান্তনু ঠাকুর এই স্কুলগুলিকে টাকা দিয়েছে? টাকা দেওয়া তো দূরে থাক, উনি শুধুমাত্র করেছেন কি জানেন, ওই স্কুলের আশপাশে যে সমস্ত আমাদের কর্মী ছিল, তারা তো দাদার কাছে যেত, দাদা আমাদের এখানে এই উন্নয়নটা করতে হবে, এটা বাকি আছে, এটা করলে আমাদের একটু নাম হবে, আমাদের একটু সুনাম হবে। উনি বলতেন হ্যাঁ ঠিক আছে, এখানে কত কত টাকা, এখানে 10 লক্ষ টাকা, ওই স্কুলে 10 লক্ষ, ওই স্কুলে 12 লক্ষ, ওই স্কুলে 14 লক্ষ, 17 লক্ষ, এরকম টাকা উনি বলে দিতেন। এবার সেই হিসাবে কর্মীরা সকলে এলাকায় বলতো হ্যাঁ স্কুলে এত, স্কুলে এত। কিন্তু আদৌ সেই টাকাগুলো এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের হাতে পৌঁছায়নি। তার শুধু কথা পাস হয়ে গেছে টাকা যাবে, পাস হয়ে গেছে টাকা যাবে, কোনো একটা কারণ দেখিয়ে দেয় যে এই কারণে আটকে আছে, কিন্তু টাকা স্যাংশন হয়ে গেছে। মানে আসলে বাস্তবে কোন স্কুলই কোনো টাকা শান্তনু ঠাকুরের থেকে পায়নি না। যেমন উনি স্কুলের পাঁচিল তৈরি করে দেওয়ার জন্য বলে এই স্কুলে পাঁচিল তৈরি করে দেবো, এত টাকা দেবো, এবং ভাবলে এটা অবাক লাগে যে একটা স্কুলের সামনে সামান্য একটুখানি পাঁচিল দেওয়া, সেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী যাবে ছবি তুলতে, পাঁচিলটা হবে উনি সেখানে যাবে ছবি তুলতে, মানে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমি আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে শান্তনু ঠাকুর তার বাড়িতে একটা বিরাট বড় সৈন্যবাহিনী পুষে রেখেছে। শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের হলেও এই সৈন্যবাহিনী, আমরা যতদূর আমাদের তথ্য বলছে, এরা মতুয়া কেন, এরা বাংলারও কেউ নয়। এরা কারা, এরা কোথা থেকে এসছে, এদের কাজটা কি? এদের কাজ সবসময় শান্তনু ঠাকুরের সঙ্গে সঙ্গে ঘোরা। কারণ শান্তনু ঠাকুর জানে যে এই আমার এই সেন্ট্রাল ফোর্স আর আমার এই ছেলেগুলো যদি আমার সঙ্গে না থাকে তাহলে মানুষ আমায় ছেড়ে দেবে না। ও সবসময় ওদের বাড়ি কারো বাড়ি আমাদের পাশের রাজ্যে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গার ছেলেগুলো, এবং যে ছেলেগুলো যখন দাদা বেরোয় গাড়ি নিয়ে কোথাও র্যালি হোক বা কোথাও মিটিং হোক, মিছিল হোক, যখন যায় তখন সেন্ট্রাল ফোর্সের যে গাড়িগুলো থাকে, দাদার সিকিউরিটি থাকে, এবং তার পেছন দিয়ে কয়েকটা টাটার সময় ওই ছেলেগুলো সব বসে বসে থাকে। এদের কাছে কি অস্ত্র শস্ত্র থাকে? হ্যাঁ। এই অস্ত্র যেগুলো এই ছেলেগুলির কাছে রয়েছে, এই অস্ত্র কি লাইসেন্সড অস্ত্র? না না, লাইসেন্স অস্ত্র থাকলে তো সামনের পরে নিয়ে ঘুরতো, যেগুলো সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরছে। অর্থাৎ এগুলো বেআইনি অস্ত্র, লাইসেন্স বিহীন, সম্পূর্ণ বেআইনি।
শান্তনু ঠাকুরের ব্যাপারে এমন একটা প্রশ্ন আমি আপনাকে এই মুহূর্তে করতে চলেছি, যেটা খুব কাছে আপনি দেখেছেন বলে আপনি হয়তো বলতে পারবেন। আমার অনুরোধ, আপনি সত্যি করে মানুষকে বলবেন বিষয়টা কি। আমি একদম স্ট্রেট আপনাকে প্রশ্নটা করছি, শান্তনু ঠাকুর সারাদিন গাঁজা আসক্ত অবস্থায় থাকে? একদম সত্যি কথা। চোখ মুখ আপনি সরাসরি যখন চোখ মুখ দেখবেন, কোনো ছবিতে না দেখে, তখনই বুঝতে পারবেন কি করে। চোখ মুখ ঠোঁট দেখবেন। ও কি সারাদিন, আপনি ওকে দেখেছেন নেশা করতে দেখেছেন? একদম। একজন জনপ্রতিনিধি নেশা করে ঘুরে বেড়াচ্ছে, সমাজের পক্ষে এটা কি ঠিক? আপনি একদম ইম্পার্শিয়াল জায়গা থেকে বলুন, আলাদা জায়গায় দাঁড়িয়ে বলুন, বিজেপি, শান্তনু ঠাকুর, আপনার ঘনিষ্ঠ সব ভুলে যান। এটা কি ঠিক একজন জনপ্রতিনিধি এভাবে নেশা আসক্ত অবস্থায় ঘুরে বেড়াবে? না না, এ একদমই মেনে নেওয়া যায় না। এমনকি সংসদ হওয়ার আগেও, তখন তো উনি সংসদ ছিলেন না। হুম হুম। তখন আমাদের যে মন্দির, ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মন্দিরটা, যেখানে আমরা যাই, বারণের সময় যাই, ভক্তি ভরে প্রণাম করি, সকলের মনের মানে মানত পূরণ হয়, সেই মন্দিরে উনি একদিন দুপুরবেলায় গামছা মুড়ি দিয়ে, হ্যাঁ, হুম খালি খালি গায়ে একটা গামছা মুড়ি দিয়ে, ওনার সঙ্গে আরো দুজন ছিলেন, একজন মন্দিরের বাইরে গেটে দাঁড়ানো, হ্যাঁ, আর উনি ওনার সঙ্গে আরেকজন ভেতরে গেলেন, গিয়ে একটা লম্বা লাঠি, মন্দিরের ভেতরে ক্যামেরা আছে, হ্যাঁ, হুম একটা লম্বা লাঠি দিয়ে ক্যামেরার মুখটা ঘুরিয়ে দিলেন, দিয়ে কি কি করলেন, করে গামছার তলায় একটা পোটলা নিয়ে উনি বেরোলেন, এবং ভেতরে যে লোকটা ছিল সে আবার গেটটা আটকে দিলেন। দুপুর উনি আবার যথারীতি ওনার বাড়ির দিকে হেঁটে চলে গেলেন। এটা সম্পূর্ণটা ধরা পড়েছে মন্দিরের সামনের দিকে, একটা নাট মন্দির যেখানে ভক্তরা এসে বসে থাকে, হ্যাঁ, হুম সেখানে একটা ক্যামেরা ছিল, ওই ক্যামেরায় সমস্তটা ধরা পড়েছে। তাহলে উনি ভাবুন। ক্যামেরার মুখ ঘুরিয়ে দিয়ে যে পোটলা নিজের গামছার নিচে ঢোকালেন, হুম। কি ছিল সেটায়? সেটা ওই মন্দিরে সোনা গয়না, টাকা পয়সা। অর্থাৎ মতুয়া সমাজের পবিত্র মন্দিরের পবিত্র গয়না, হুম সেটা সোনার হোক, হীরের হোক, রূপোর হোক, যারই হোক, আর মাটির হোক, ঠাকুরের গা থেকে সে গয়না শান্তনু ঠাকুর চুরি করলো। হুম। কোনো একটি মেলা সংক্রান্ত কোনো একটি সমস্যা হয়েছিল, মমতা বালা ঠাকুর এক কথা বলেছিলেন, পরে শান্তনু ঠাকুর গুন্ডা পাঠিয়েছিল, কি ব্যাপারটা ছিল একটু যদি হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে করোনার সময় তো মেলাটা হয়নি। হুম এবার তার পরপরে যখন মেলাটা হলো 2021-এ বিধানসভা ভোটের আগে, হুম কারণ তখন ভোটের আগে মেলাটা, তখন একটা রাজনৈতিক ব্যাপার চলে এসেছে, মেলাটা যদি না হয়, হ্যাঁ, সরকার পক্ষ বিরোধী পক্ষ সকলেরই একটা চাপ, মেলাটা হলো, হ্যাঁ। হুম এইবার মমতা বালা ঠাকুর উনি ওদিক দিয়ে ঘোষণা করলেন যে এবার করোনার সময় আমরা কারো যে দোকানদারগুলো বসেন, তাদের কারো কাছ থেকে কোনো রকম টাকা নেব না। হুম। এটা এবার বললেন মমতা বালা ঠাকুর। মমতা বালা ঠাকুর এবং ঘোষণা করলেন, প্রেস মিট করে ঘোষণা করলেন। হুম কিন্তু শান্তনু ঠাকুর দাদা সেটা করলেন যে না, টাকা আমরা তুলবো। উনি করলেন কি, যে গুন্ডাগুলো আছে সবাইকে পাঠিয়ে দিলেন, যাও টাকা তোলো। তারা টাকা তুলছে, দাদা তুলছে। এবার ঠাকুরনগরের মেলায় আমরা ভক্তরা আমরা যাই, এবার মেলায় গিয়ে একটা দোকানদারের কাছে একটা জিনিস কিনবো, জিজ্ঞেস করলাম প্রচুর দাম, হুম জিজ্ঞেস করলাম এত দাম নিচ্ছ কেন, এবার তো তোমাদের ভাড়া দেওয়া লাগছে না। বললো ভাড়া দেওয়া লাগছে না, মমতা ঠাকুর বলেছে ভাড়া দিতে হবে না, কিন্তু শান্তনু ঠাকুর লোক পাঠিয়েছে, ভাড়া না দিলে বিপদ আছে। আমি বললাম কিসের বিপদ? বলছে 21-এ তো ওরা বলছে আপকি বার 200 পার, ওরা ক্ষমতায় চলে আসবে, তখন মমতা বলা ঠাকুর ঠাকুর তোমাদের বাঁচাতে পারবে না, তখন এই যে আমরা নাম লিখে নিয়ে যাচ্ছি কারা কারা টাকা দিচ্ছে আর কারা কারা দিচ্ছে না, এই যারা যারা টাকা দেবে না এদের কাউকে পরের বার থেকে আর মেলায় বসতে দেওয়া হবে না। এই মেলার নাম কি? এটা হচ্ছে ঠাকুরনগরের বারুণী মেলা। ঠাকুরনগর বারুণী মেলা। কোন কোন বছরে, কোন মাসে, কখন হয়েছিল এই মেলাটা, যেটার এই কথা মেলাটা আপনি বললেন? প্রতি বছর চৈত্র মাসে হয়। না, এই যে ঘটনাটা বললেন সেটা কোন সালে? এটা 2021 বিধানসভা ভোটে ঠিক আগের মুখ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে করোনা কালের পরপরই। আচ্ছা, শান্তনু ঠাকুরকে সাম্প্রতিক সময় একটি প্রেস কনফারেন্স করতে দেখা গেছে তার বাড়ি থেকে, যেই প্রেস কনফারেন্সে শান্তনু ঠাকুর দাবি করেছিল যে কোনো একটি জঙ্গি সংগঠন তাকে হুমকি চিঠি পাঠিয়েছে। হুম হুম হুম। এর মধ্যে আদৌ কোনো সত্যতা আছে? এ কোনো সত্যতা নেই। জঙ্গিরা যদি চিঠি পাঠাবে, হ্যাঁ, তাহলে ও খোলা চিঠি ও কিভাবে, ও আমরা একদম বিশ্বাস করি না।
তো যারা দাদার সঙ্গে ছিল তারাও প্রেসের পিছন দিকে সব হাসছিল। সবাই হাসাহাসি করছিল। হাসাহাসি। শান্তনু ঠাকুর এবার নির্বাচনে ঠিক কিভাবে সন্ত্রাস করার ছক করছে? দেখুন, ও প্রথম কথা হচ্ছে সিএ এর জন্য প্রচন্ড চাপে ছিল। হ্যাঁ, মতুয়ারা পুরো খেপে গেছিল। এমনকি ওনাদের যিনি বিধায়ক অসীম সরকার, তিনিও মাঝে মাঝে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলে এসে দেখবেন ভিডিও বেরিয়েছিল যে ও তো গাঁজাখোর, ওর বাবাও গাঁজাখোর, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, প্রত্যেকের কাছে প্রচুর চাপে ছিল মতুয়াদের কাছে যে 2019-এ আমরা ভোট দিলাম, সিএ তে এনআরসি তে আমাদের নাগরিকত্ব দেওয়া হবে। 2019 19 থেকে 24 5টা বছর কোনো হেলদোল হলো না। এবার আমরা কি দেখে আপনাকে ভোট দেবো? তার মধ্যে আবার আধার কার্ড বন্ডের নোটিশ আসলো বাড়ি বাড়ি, সব মতুয়াদের বাড়ি, অন্য কোনো বাড়িতে গেল না। আধার কার্ড বন্ধ, মতুয়াদের বাড়ি বাড়ি, রেশন বন্ধ, ব্যাংকের বই বন্ধ, সব বন্ধ। এতে শান্তনুদার মাথায় বাস ভেঙে পড়লো যে এতে তো হিতে বিপরীত হয়ে গেল। শান্তনুদা ছুটে গেল দিল্লি, অমিত শাহের সঙ্গে বৈঠক করে, ওখান থেকে বৈঠক করে উনি ঘোষণা করলেন যে এটি একটি টেকনিক্যাল ফল্ট, একটি টেকনিক্যাল ফল্টের কারণে আধার কার্ড গুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা যারা একটুখানি পড়াশোনা জানি, একটুখানি শিখেছি কিছু, আমরা তো জানি যে টেকনিক্যাল ফল্ট আর এই যে বাড়ি বাড়ি আধার কার্ড দেওয়া, ঠিক সেই ঠিকানায় নাম, ছবি, বাবার নাম দিয়ে সেই ঠিকানায় চিঠিগুলো পৌঁছে দেওয়া, এ কি কোনো টেকনিক্যাল ফল্ট? এটা তো আমরা জানি, আমরা বুঝি যে যদি এনআরসি সিএ হয় তাহলে আমাদের মতুয়াদের অবস্থাটা কি হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। প্রচুর একদম চাপে একদম আছে। শেষ প্রশ্ন আপনার কাছে আমি করব, একদম শেষ প্রশ্ন। হুম। গুরুচাঁদ ঠাকুর যে সমস্ত শিক্ষা দিয়ে গিয়েছেন, আর তারপরে আজকে যেই শান্তনু ঠাকুর দাবি করছে সেই নাকি মতুয়া সমাজের রক্ষাকর্তা আজকের দিনে, এই সমাজের একজন হিসেবে আপনার ঠিক অনুভূতিটা কেমন হয়? আপনার ভালো লাগে, লজ্জা করে, কি হয় আপনার? হাসি পায়, মানে আমাদের নিজেদের সম্প্রদায়ের উপর হাসি পায় যে যেখানে গুরুচাঁদ ঠাকুর স্বয়ং বলে গেছেন শিক্ষার ব্যাপার নিয়ে, যে গুরুচাঁদের সম্পূর্ণ আন্দোলনটাই ছিল আমাদের শিক্ষা নিয়ে, শিক্ষা নিয়ে আমাদের মতুয়া সমাজটাকে যাতে বাঁচানো যায় সেই নিয়ে। এবং তিনি শেষ দিকে বলেও গেছিলেন তার বাণীতে, তার বইতে আমি পড়েছি যে আমি ভক্তের সঙ্গে থাকবো, রক্তের সঙ্গে না। কথাটার অর্থ মতুয়ারা বোঝে, জানে, কিন্তু তারপরেও ওই এনআরসির লোভে আগেরবার ভোটটা দিয়েছিল। এবং এমনকি দাদা মমতাবালা ঠাকুর ওই মেলার দিন দেখি মমতাবালা ঠাকুর যে বাড়িতে থাকেন ওখানে দেখি সেন্ট্রাল ফোর্স অনেক। আমরা বললাম কি ব্যাপার, এত সেন্ট্রাল ফোর্স? আমরা বললাম পাশেই তো শান্তনু ঠাকুরের বাড়ি, হয়তো উনি বেরিয়েছেন সেই কারণে। আমরা মেলাটা ঘুরলাম, ঘুরে টুরে বাড়ি এলাম, এসেই দেখি খবরে দেখছি যে উনি মমতাবালা ঠাকুর এবং মমতাবালা ঠাকুরের মেয়ে ঘরে তালা মেরে ভিতরে ঘুমোচ্ছিলেন। আর ওই ঘরেই বীণাপানি দেবী থাকতেন। আর বীণাপানি দেবীর সমস্ত দেখাশোনা মমতাবালা ঠাকুরই করতেন। শান্তনু ঠাকুররা ওরা তো থাকেন অস্ট্রেলিয়ায়, মাঝে মাঝে আসেন, একটু ওই টাকা পয়সার দরকার পড়ে আসেন, একটু নেশা টেশা করেন, আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান। বীণাপানি দেবীর মূল দেখাশোনা যিনি করতেন তিনি হলেন মমতাবালা ঠাকুর। এবার উনি দেখলাম রাত্রেবেলায় চাবি দিয়ে একজনকে বলছেন ভাঙ, আর মুখে তো অস্ত্রাব্য খিস্তি, বলছে ভাঙ, গেট ভাঙ। কে ভাঙতে বলছে? শান্তনু ঠাকুর। আচ্ছা। পাশে এক কর্মীকে বলছে গেট ভাঙ। এবার উনি ইট দিয়ে ঘামাচ্ছে, ভাঙছে না। এবার ভেতর থেকে মমতাবালা ঠাকুর আবার ক্যামেরা করছে, হ্যাঁ, আর বলছে দেখো কি কিরকম ভাবে লোকজন নিয়ে এসে আমাদের হামলা করলো আমাদের উপরে। শান্তনু ঠাকুর বলছে ও ক্যামেরা ট্যামেরা যা করে করুক, আমরা দেখে নেবো, তুই ভাঙ। শান্তনু ঠাকুর এবং সেন্ট্রাল ফোর্স, সমস্ত সেন্ট্রাল ফোর্স পাশে দাঁড়িয়ে ভেঙে তালাটা ভাঙলো, ভেঙে মমতাবালা এবং মমতাবালার স্ত্রীকে, মমতাবালার মেয়েকে ঘর থেকে বের করে দিলেন শান্তনু ঠাকুর, দিয়ে ঘরের ভেতরে ঢুকে জুতো পরে সমস্ত সেন্ট্রাল ফোর্স নিয়ে এই ঘর আমার, আমার ঠাকুমার ঘর আমার। অর্থাৎ বীণাপানি দেবীর ঘরটা দখল নিল শান্তনু, পুরো দখল। এখন ওই ঘরে থাকতে দেয় না, জানেন? মমতাবালা ঠাকুরের মেয়ে অনশনে বসেছে, এই 5-6 দিন হলো মনে হয়। আগের দিন দেখলাম অসুস্থ হয়ে গেছে মেয়েটা। যে আমার ওই ঘরে ওনারাই থাকতেন, শান্তনু ঠাকুরের ঘর আলাদা, ঘর থেকে বের করে দিয়েছে। এমন একটা নোংরা ছেলে, এমন একটা কোরাপ্ট ছেলে, সোনা চুরি করেছে পবিত্র মন্দির থেকে, ঠাকুমার ঘর দখল করেছে, বীণাপানি দেবীর মতো একজনের ঘর দখল করেছে। এরকম একটা নোংরা ছেলেকে আপনাদের সমাজ কি মেনে নিতে পারে? আমাদের মতুয়া সমাজ কখনোই মানে না, ওকে কেউ পছন্দ করে না। এমনকি ও যদি কোনো মন্দিরের কর্তৃপক্ষ থেকে ওর কাছে যাওয়া হয়,
দাদা আমাদের এই মন্দিরটা একটু যদি উন্নয়নের জন্য কিছু দিতেন, বা আমাদের বাৎসরিক অনুষ্ঠানে এবার আমাদের চাঁদা কালেকশন কম, যদি কিছু দিতেন। উনি পরিষ্কার বলে দেন আপনাদের ওই মন্দিরে তৃণমূলের পক্ষ থেকে বা নরোত্তমের পক্ষ থেকে এই টাকা দেওয়া হয়েছে, আমি কিছু দেবো না, পরিষ্কার বলে দেন। আচ্ছা, মানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা বাংলার সরকারের তরফ থেকে হুম। কোনো মন্দিরে কিছু দান করলে, তাহলে আর সেই মন্দির যদি আপনাদের সমাজেরও হয়, তাহলেও সেখানে শান্তনু আর না। কিছু পাশে দাঁড়ায় না। না, ও এমনিও কোনো জায়গা থেকে কিছু করে না। অর্থাৎ ধর্মের থেকেও বড় বা নিজের মতুয়া সমাজের থেকেও বড় ওর কাছে হচ্ছে রাজনীতি। হ্যাঁ হ্যাঁ, একদম। যারা প্রচুর ছেলে ছিল সঙ্গে, সব এখন সরে গেছে। এখন মানুষ বুঝতে পারছে তো যে কি হতে চলেছে সামনে। 5টা বছর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমফান গেল, করোনা গেল, কেউ খুঁজে পায়নি ওনাকে। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেক অজানা তথ্য দিলেন, আমাদের দর্শকরাও জানতে পারছেন আপনার কাছ থেকে। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আবারও বলছি, আপনার পরিচয়টা আমরা সামনে আনলাম না, কিন্তু যেভাবে আপনি তথ্য দিয়ে সমৃদ্ধ করলেন এরকম একটা কোরাপ্ট নোংরা মানুষকে চিহ্নিত করার জন্য, তার জন্য আমরা সকলে আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ।